প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে এবিটিএ টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভৌত বিজ্ঞানের, সেখানে পেজ নম্বর 384-তে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এক্সপোর্টের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেগুলো সেখান থেকে দেখে নেবে। আর আজকে আমি যে প্রশ্ন উত্তর আলোচনা করবো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। তো সেখানে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পরবর্তীতে পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো সেখানে জয়েন হয়ে যাবে। এরপর টেলিগ্রাম চ্যানেলে বিভাগ কটা দেওয়া আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো 15টা এমসিকিউ প্রশ্ন আছে। তো একে বলা হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় তা হলো কি? সেটা হলো অপশান সি, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, এই ওজোন স্ফিয়ার। নেক্সট প্রশ্ন, উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? তো সেটা হবে কি? চাপ বাড়বে। এরপরে প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার, এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর, তো গ্যাসটির ভর কত হবে? সেটা হবে তোমাদের 42 গ্রাম। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে দেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে সেটা হবে শুধুমাত্র উষ্ণতার এককের ওপর। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 1.5, এফ প্রকাশ দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটি, যেখানে μ4/3 নিমজ্জিত করা হলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে, নতুন ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো এখানে নতুন ফোকাস দৈর্ঘ্য তোমাদের হবে যে এফ, অপশান সি। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 1.6, সেখানে বলা হয়েছে যে আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে sin i / sin r = 1μ2 সমীকরণটি প্রযোজ্য হয় না? সেটা হলো 0 ডিগ্রি, অর্থাৎ অপশান সি। এরপরে দেখো 1.7, সেখানে কি বলা হয়েছে যে R1, R2, R3, যেখানে R1 বড়, R2 মানে এখানে R3 সব থেকে ছোটো, তার থেকে বড় R2, তার থেকে বড় R1। তো রোধ তিনটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ R হলে এখানে কোনটা হবে? সেখানে তোমাদের হবে এটা, অপশান বিটা। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 1.8, সেখানে বলা হয়েছে যে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ, সেটা হবে কি? 484 ওহম। তাহলে এটা হলো। এরপরে 1.9তে কী বলা হয়েছে দেখো, একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, অপশান বি। এরপরে প্রশ্ন 1.10, সেখানে বলা হয়েছে যে মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম, সেটা হলো Li, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন 1.11, সেখানে বলা হয়েছে কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান, সেটা হলো হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে 1.12তে বলা হয়েছে কপারের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো Cu, সেখান থেকে Cu2+ 2E। এরপর 1.13, বরফ কারখানার বরফ প্রস্তুতিতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো এখানে তোমাদের হবে NH3, অর্থাৎ অপশান বি। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো, সেটা হলো থার্মিক মিশ্রণটি হলো Fe2O3 + Al। এরপরে আছে 1.15তে অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম হলো ইথানোয়িক অ্যাসিড, তাহলে অপশান এ। তো এই প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। এরপরে দেখো এমসিকিউ টাইপগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে সেখানে আমাদের বলা হয়েছে বিভাগ খ এর মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 দাগের প্রশ্ন 2.1, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত লেখো। তাহলে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত হলো কি? সেটা তোমরা লিখবে মিথেন, এটা হলো নাম, এবং এর সংকেত তোমরা লিখবে CH4। এরপরের প্রশ্ন দেখো 2.2, এমন একটি শক্তি উৎসের নাম করো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না, সেটা তোমরা লিখবে ভূতাপ শক্তি। তাহলে কী হবে? বহু তাপ শক্তি। এরপরে প্রশ্ন 2 অথবা দিয়েছিল বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? এখানে দিয়েছিল বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক, সেটা হবে ট্রোপোস্ফিয়ার।
এরপরে প্রশ্ন দেখো 2.3, সেখানে বলা হয়েছে যে চার্লসের সূত্র ভিটি লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে, সেটা লিখবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট, তারপরে প্রশ্ন 2.4, সেখানে বলা হয়েছে 1 মোল ভরের কোনো গ্যাসকে পিভি/টি রাশিটির এসআই এককের মান কত, সেটা হবে 8.31 জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরে 2.5-এ যেটা বলা হয়েছে, 2.5-এর প্রশ্ন, তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে, সেটা হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। দেখো 2.5-এর এখানে অর্থবাদী প্রশ্ন ছিল কি, কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তো এটা তোমরা কী করে করবে, দেখো যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান এত যদি হয়, তবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কী করে আমরা বার করবো, সেটা হচ্ছে বিটা = 2 আলফা হয়। সেটা আমরা জানি, এক্ষেত্রে বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বলা আছে, আমরা আলফার মান বার করবো, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত 1 × 10⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে এটা আমাদের উত্তর হবে। এরপরে যে প্রশ্নগুলো ছিল দেখো সেটা কি বলা আছে, এখানে যেটা আছে 2.6-এর যে রৈখিক বিবর্ধনের একক কী। তো রৈখিক বিবর্ধনের একক তোমরা লিখবে, এখানে 2.6-এরটা আমি লিখে দিই। রৈখিক বিবর্ধনের একক হচ্ছে কি, রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, কারণ এরা দুটি দৈর্ঘ্যের অনুপাত, তো এখানে কোনো এর একক নেই, এর একক নেই। তাহলে 2.7-এর প্রশ্ন কি বলা আছে, একটি কাঁচের দণ্ডকে গ্লিসারিনে ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন। তো গ্লিসারিন ও কাঁচের প্রতিসংখ্যা প্রায় সমান, তাই লিখবে গ্লিসারিন ও কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান, সেই কারণে। এরপরে তাহলে 2.8 হবে এটা। একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। তো এখানে অঙ্কটা কী হবে, কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে, যেটি মোটা তার সেটার মধ্যে দিয়ে হবে। তাহলে কি, যেটি মোটা তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এরপরে আছে মাল্যচক্রে প্রবাহ মাত্রার দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটির ঘূর্ণনের অভিমুখ উল্টে দেওয়া যায়, সেটা কি হবে, চাকাটির উপর বাহ্যিক বল প্রয়োগ করে। চাকাটির উপর বাহ্যিক বল প্রয়োগ করে। এরপরে দেখো 2.10-এ যেটা প্রশ্ন বলা আছে, কুরি ও বেকেরেলের মধ্যে সম্পর্ক কি। কুরি ও বেকেরেলের মধ্যে সম্পর্ক হলো 1 কুরি = 3.7 × 10⁻10 বেকেরেল। এরপরে আছে অর্থ দিয়ে প্রশ্ন, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি, এটা অর্থবা দিয়েছিল 2.10-এর, সেটা হবে পরমাণুর ভর ত্রুটি। এগুলো হলো। এরপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে, সেটা দেখো একটি অভিজাত মৌল, সেটা হলো কি ক্রিপ্টন, এবং হেমাটাইট থেকে নিষ্ক্রিয় হয় Fe, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত Sn, মুদ্রা ধাতু Ag। এরপরে যে প্রশ্নগুলো দেখো এখানে আছে সেগুলো কি বলা হয়েছে 2.12-তে, সেখানে বলা হয়েছে যে
এ ও বি মৌল দুটির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17, পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। সেটা কী হবে? MgCl2। MgCl2, এটা আমরা কেন লিখলাম? এই 12 এবং 17 জেনে গেলাম সেই কারণে। অথবা তোমরা যদি তোমরা এবি আকারে লেখো তাহলে হবে AB2 হবে, এটাই লিখতে হবে, কারণ এটা এ ও বি বলা আছে যেহেতু। এরপরে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কী? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন। সেটা হবে কি? অক্সিজেন। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট ছিল 2.14তে অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি লিখতে পারো। নেক্সট প্রশ্ন, উত্তপ্ত CuO এর ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হবে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন 2.16তে দেওয়া হচ্ছে, আচ্ছা এই 2.15 অথবা দিয়েছিল, কালাজ্বরে ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত যৌগটির সংকেত লেখো। সেটা হলো ইউরিয়া। ইউরিয়া, সেটা সংকেত তোমরা লিখবে CONH2। এরপরে প্রশ্ন বলা আছে 2.16, সেখানে বলা আছে দেখো যে অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপে NH3 জারিত হয়ে কি উৎপন্ন হয়? সেটা লিখবে কি? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড NO। এরপরে আছে দেখো 2.17, সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো। সেটা লিখবে কি তোমরা? ইথিলিন। ইথিলিন, অতএব C2H4। এরপরে আছে দেখো ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? সেটা হলো ইথানল। ইথানল। এর সাথেই অদ দিয়েছিল, সে প্রশ্নটা হচ্ছে কি ইথিলিন অণুতে H C বন্ধন কোণের মান কত? সেটা হবে 120 ডিগ্রি। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো দেখো বিভাগ গ, সেখানে বলা আছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 9টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 18 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। তো এতগুলো সুবিধা লেখা দেওয়া আছে এবং অসুবিধা এতগুলো লেখা আছে, যে কোনো তোমরা একটা একটা করে লিখে দেবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 600 mmHg, এটা লিখবে 600 mmHg চাপে 28 গ্রাম NO2, 28 গ্রাম ও 28 গ্রাম N2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা আকৃতি ও অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো এখানে আমাদের এই সূত্র অবলম্বন করতে হবে, PV = nRT। তাহলে যেখানে দেখো P = চাপ যে দেওয়া আছে, V আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস দৈর্ঘ্য, ঠিক আছে তাপমাত্রা, সেটা কেলভিনে। তো এখানে আমাদের তাপমাত্রা কেলভিন রূপান্তর করতে হবে। সেখানে 27 ডিগ্রি বলা আছে, সেটাকে 273 যোগ করলে আমাদের 300 কে হবে। মোল সংখ্যা নির্ণয় কী হবে? গ্যাসের ভর বাই মোলার ভর। সেটা আমাদের দেখো এই যে মোলার ভরটা কত? 28 N2 এর জন্য, এবং তাহলে N2 এর মোল সংখ্যা কত? 28/28 1, এবং CO2 এর কত? 44 গ্রাম। তার জন্য 44 বলা হয়, তাহলে মানে হচ্ছে গ্যাসের ভর 44 বাই তার মোলার ভর 44, সেটা করলে 1 মোল বেরোবে। তারপর তাদের আয়তন আমরা বার করবো, তাহলে কত হবে? 1:1 হবে। এর পরের প্রশ্ন অথবা দেওয়া ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? তো আমরা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই সূত্র আমরা অঙ্কটা করবো। দেখো এই ভ্যালুগুলো, P1 হচ্ছে প্রাথমিক চাপ, আর V1 হচ্ছে আয়তন প্রাথমিক, T1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, এগুলো সব অন্তিম। তো আমাদের প্রথমে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম।
এবং প্রাথমিক T1 এত, P1টা ধরে নিলাম প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন V1। যেহেতু অন্তিম চাপ কী বলা হয়েছে, দ্বিগুণ করা হবে, তাহলে 2P1 হয়ে যাবে, এবং অর্ধেক করা হয়েছে আয়তন, তাহলে V1/2 হয়ে যাবে, অন্তিমটা T2টা বার করতে হবে। তো সেখানে জাস্ট এখানে যে সূত্র, সেখানে আমাদের ভ্যালুগুলো বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো এটা এখানে একটু ভুল হয়েছে। তো আমাদের অন্তিম তাপমাত্রাটা T2 = 273 K হবে। তো আমাদের প্রাথমিকও ছিল এটা, অন্তিমও এটা, তাহলে আমার দুটো কিন্তু সেমই থাকবে। তাহলে প্রাথমিক তাপমাত্রা এবং গ্যাসের অন্তিম সাথে কত হবে, 273 K। এইটা ভুল হয়েছে, 273 K হবে। এরপরে দেখো যেটা আছে সেখানে বলা আছে, দেখো 3.3, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসংখ্য 4/3, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্য 3/2 হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্য কত? তো দেখো সেটা আমাদের কত হবে, 9/8। আগের দিনও এরকম একটা অঙ্ক ছিল, তো সেটা তোমরা দেখে নেবে এখান থেকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, অথবা দিয়ে কোনো প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো, চ্যুতিকোণ 40 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? আমরা এই সূত্র দিয়ে করব। তো ভ্যালুগুলো বলে দেওয়া আছে কোনটা কী, এবং প্রশ্নে যেগুলো বলা আছে সেগুলো বলে দেওয়া, এবং এই মান বসালে আমাদের কত হয়, 50 ডিগ্রি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। তো সেটা লিখবে। এরপর দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করে, এই অবধি লিখবে। এরপরে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না, ব্যাখ্যা করো, সেটা তোমরা লিখবে অবধি। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ইথিলিন ও নাইট্রোজেনের লুইস ডট ডায়াগ্রাম আঁকো। এর ইথিলিন এবং নাইট্রোজেনের থাকবে। এরপরে কীভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করবে, সমীকরণ সহ লেখো, শর্ত লিখবে এবং সমীকরণটা লিখবে। COSO দ্রবণে লোহার পেরেক রাখলে কী ঘটে, সমীকরণ সহ লেখো। তো কী ঘটে লিখবে, এবং এটা এই অবধি লিখবে সমীকরণ, এবং আরও কী ঘটে সেটা লিখতে পারবে এটা। এরপরে দেখো অথবা দিয়ে কোনো ছিল, বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন, সেটা এই অবধি তোমাদের লিখবে, বিক্রিয়াটা দিয়ে দেবে, এবং সবুজ বর্ণের কোনটা হয় সেটা লিখবে। IUPAC নাম লেখো, HCHO সেটা হবে মিথানল, এবং CH3CH2COOH, হ্যাঁ এটা আবার কী আছে, COOH, তাহলে সেটা কী হবে, প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে কীভাবে পরিবর্তন করবে এটা, তো এটা তোমরা লিখে নেবে। তাহলে দেখো এখানে 384 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামনে তোমার উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।